নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আর কটা দিন বাদে অর্থাৎ 29শে মার্চ যেমন শনি ট্রানজিট করবে, তার সঙ্গে সঙ্গে ওই 29শে মার্চ নির্দিষ্ট যে সময় দেখাচ্ছে এখানে 2:21 থেকে সন্ধ্যা 6টা 14 পর্যন্ত এই সময়টা সূর্যগ্রহণ হবে। অর্থাৎ এই যে সূর্যগ্রহণ, অর্থাৎ আমাদের সারা বছরে দুটো সূর্যগ্রহণ হয় এবং দুটো চন্দ্রগ্রহণ হয়। অর্থাৎ এই চারটে গ্রহণ কিন্তু আমরা সাধারণত দেখি। তাই এই সূর্যগ্রহণ হয়তো ভারতবর্ষের থেকে আপনারা দেখতে পাচ্ছেন না ঠিকই, কিন্তু দিনের বেলায় হচ্ছে। কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ দিনের বেলায় আপনি সূর্যদেবকে দেখতে পান। তাহলে সূর্যের একটা নেগেটিভ প্রভাব আপনার দিনের বেলায় যাদের কাছে পৌঁছাবে, অর্থাৎ সূর্যের আলোটা, সেখানে কিন্তু তার নেগেটিভ প্রভাব থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে এটা বিশেষ করে গ্রহণটা দেখতে পারবেন ভারতবর্ষে অদৃশ্য, কিন্তু এই গ্রহণ বলছে আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, রাশিয়ার উত্তরাঞ্চলে এটা দৃশ্যমান হবে। এবং এই গ্রহণ যখন চলবে তখন অনেক কিছু শুভ কাজ করা যায় না, পুজো পাঠ করা নিষেধ আছে, করা হয় না। এবং এই গ্রহণ সময় ঠাকুরের দেবত্ব স্থানকে সম্পূর্ণভাবে কিন্তু আবৃত করা হয়, অর্থাৎ ঢেকে রাখা হয় এবং সমস্ত জানলা দরজা বন্ধ করে রাখা হয়। এটাই নিয়ম। এবং গ্রহণের শেষে আবার ভালোভাবে খুলে সেখানে শুদ্ধ করা হয়। এটা গ্রহণের নিয়ম। এটা রবি, অর্থাৎ এখানে বলছে সূর্যগ্রহণ হচ্ছে। সূর্যগ্রহণ অর্থাৎ সূর্য, অর্থাৎ আমাদের জন্মছকের যে কানেকশন, জ্যোতিষশাস্ত্রে বলে রবিকে, অর্থাৎ সূর্যদেবকে রবির সঙ্গে কানেকশন, অর্থাৎ রবি বলা হয়। এবং এই রবির সঙ্গে অনেকের দেখবেন রাহুর কানেকশন থাকে, তাহলে তারা গ্রহণ দোষে দোষী হয়। এবং এই গ্রহণের কারণে তাদের সূর্যগ্রহণও হতে পারে, চন্দ্রগ্রহণের কানেকশনও হতে পারে। তাহলে চন্দ্রের সঙ্গে রাহু কানেক্টেড হলে পারে সেখানে চন্দ্রগ্রহণের ফল পায়, রবির সঙ্গে রাহুর কানেকশন থাকলে তারা সূর্যগ্রহণের ফল পায়। এবং এই সূর্যগ্রহণের কারণে বা তার এই গ্রহণ দোষ থাকার কারণে তাদের জীবনের প্রতিভা বিকশিত হয় না। সে দেখবেন অনেক কিছু জানে, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারে না। এটা একটা পিতৃদোষ সমতুল্য। তাহলে এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি যে আপনার জন্মছকের বিভিন্ন দোষ থাকতে পারে, সেগুলো নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে তার প্রতিকার প্রতিবিধান আছে। তাই এই গ্রহণ, সূর্যগ্রহণ লাগছে যেমন নির্দিষ্ট টাইম বললাম, এবং ওই ডেটটাও কিন্তু 29শে মার্চ এবং শনিবার অমাবস্যার তিথি চলাকালীন এই গ্রহণ থাকবে। অর্থাৎ অমাবস্যাটা কিন্তু চলবে, তার মধ্যে কিন্তু গ্রহণ লাগছে। এবং এই গ্রহণ সময় কিন্তু আপনি আপনার পুজো পাঠ করতে পারবেন। এবং কিছু নিয়ম নিষেধ আছে, সেগুলো আমি অবশ্যই বলবো। এখানে বিশেষ করে বলা হচ্ছে গ্রহণ যখন চলবে তখন কোনো খাবার খাওয়া উচিত না। বলা হয় যে এটা শাস্ত্রে বিভিন্ন তার উল্লেখ রয়েছে। গ্রহণ চলাকালীন খাবার খাওয়া উচিত না এবং পুজো পাঠ করা উচিত না। এবং এই সময় মন্দিরের দরজা বন্ধ রাখা উচিত। এবং এই সময় রান্না করা খাবার পরবর্তীতে গ্রহণ এর পরে সেগুলো কিন্তু গ্রহণ করা যাবে না, মানে সেটা কিন্তু আপনি খেতে পারবেন না। এবং এর সঙ্গে সঙ্গে গ্রহণের শেষে সেটা কি করতে হবে না, সেটা জলে দিতে হবে। এবং গ্রহণের পর আপনার সমস্ত ঘর বাড়ি সমস্ত জায়গায় গঙ্গার জল দিয়ে সেটাকে শোধন করতে হবে। কারণ এই গ্রহণ যেটা আমাদের মহাকাশে যেটা হবে, সেটা হয়তো আপনি ভারতবর্ষ থেকে দেখতে পাচ্ছেন না, কিন্তু রবি, সূর্য দেব কিন্তু একজনই।
এবং সেই রবির কানেকশন যখন রাহু কানেক্টেড হয়, আমাদের এটা বলা হয় শাস্ত্রে বিভিন্ন জায়গায় রয়েছে, বলছে যে রবি যখন রাহুর গ্রাসে পড়ে এবং সে যখন সেই গ্রাসে পড়ে, কারণ তার একটা রাগ আছে রবির ওপর। কেন রবির ওপর রাগ? এই কারণেই যে অমৃত সুধা উঠে এসেছিল, সেই অমৃত সুধার কিন্তু রাহু বেশে, রাহু ছদ্মবেশে, অর্থাৎ এখানে দেবতার ছদ্মবেশে এক রাহু সেখানে উপস্থিত হয়েছিল দেবতাদের মধ্যে। এবং যখন সেই অমৃত সুধা পান করতে যাচ্ছিল, তখন কিন্তু সেই রবি অর্থাৎ সূর্যদেব এবং চন্দ্রমাতা তিনি দেখে প্রথমেই দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বিষ্ণুদেবকে বলেন, এবং তারপরে বিষ্ণুদেবের সেই সুদর্শন দিয়ে সেই রাহুর অর্থাৎ সেই দেবতা রূপী রাহুর গলাচ্ছেদ করে দেয় এবং দুটো খণ্ড হয়, একটা ধর একটা মাথা। মাথার দিক হচ্ছে রাহু, ধরের দিক হচ্ছে কেতু। তাই রাহু কেতু দেখবেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা মুভ করছে উল্টো দিকে। আর রাহুর যেহেতু গলা কাটা, তার মুন্ডটাই সব, তাই সে গ্রাস করলে অর্থাৎ মুখ দিয়ে যা খাবে গলা দিয়ে সেটা বেরিয়ে যায়। সেই জন্য এই নির্দিষ্ট তিথিতে অর্থাৎ সূর্যগ্রহণের সময়ও কিন্তু ঠিক সূর্যদেবকে সে গ্রাস করবে, তার সেই রাগ, তার মধ্যে সেই জ্বালা যেটা সূর্যদেব দেখে বলে দিয়েছিল বিষ্ণুকে, সেই জ্বালার রাগ সে কিন্তু রয়েছে তার। তাই সে গ্রাস করবে, করার পরে সে তার গলা দিয়ে যতক্ষণ না বেরিয়ে যাবে ততক্ষণ আকাশ মেঘলা থাকবে, দেখবেন সূর্যকে দেখতে পারবেন না অনেক জায়গায়, যেখানে বিশেষ করে সূর্যগ্রহণটা দৃশ্যমান হবে। তাহলে এইগুলো কিন্তু চলবে। এবং তার সঙ্গে সঙ্গে এটা সায়েন্টিফিক যে বিষয় সেটা হচ্ছে আমাদের রবি, অর্থাৎ রবি একটা নির্দিষ্ট জায়গায় অর্থাৎ সূর্য একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করছে এবং সেখানে তার চারিদিকে অন্যান্য গ্রহগুলো মুভ করছে এবং নির্দিষ্ট কক্ষপথে তারা ঘুরছে। এবং এই ঘুরতে ঘুরতে পৃথিবীও, আমরা পৃথিবীবাসী, আমরা পৃথিবীতে অবস্থান করছি, পৃথিবীও মুভ করছে এবং এই পৃথিবীর চারিদিকে চন্দ্র মুভ করছে, কারণ চন্দ্র হচ্ছে পৃথিবীর উপগ্রহ। এবং এই নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে ঘুরতে অর্থাৎ চন্দ্র ঘুরছে, পৃথিবীও ঘুরছে নির্দিষ্ট কক্ষপথে। এই ঘুরতে ঘুরতে একটু সময় চন্দ্র ঠিক ওই পৃথিবীর আর সূর্যের মাঝখানে এসে অবস্থান করবে এবং যে সময়টা অবস্থান করবে সেই সময়টা সূর্যের আলোটা পৃথিবীবাসীরা দেখতে পারবে না, অর্থাৎ পৃথিবীর বুকে সেই সূর্যের আলো আসবে না, কারণ চন্দ্র সম্পূর্ণভাবে গার্ড করে দেবে। এবং এই গার্ড করার জন্য সম্পূর্ণ পৃথিবীটা অর্থাৎ পৃথিবীর নির্দিষ্ট ওই জায়গাটা অন্ধকারময় হয়ে যাবে, যেটা নির্দিষ্টভাবে সূর্যগ্রহণের স্থান বলা হয়। অর্থাৎ যেখান থেকে সূর্যগ্রহণ হবে নির্দিষ্ট করে করা আছে সেই নির্দিষ্ট জায়গাগুলো, অর্থাৎ এখানেই বিষয়। এবং এটা শাস্ত্রের এই ব্যাখ্যা এবং তার সঙ্গে সঙ্গে সায়েন্স এই ব্যাখ্যা দিচ্ছে। সেই জন্য এই সময়টা আমরা একটা জিনিসই জানি যে সূর্যের আলো যেখানে যেখানে পৌঁছাতে পারে না সেখানে কিন্তু অনেক নেগেটিভ এনার্জি তৈরি হয়, এটা সায়েন্সই বলছে। এবং এই নেগেটিভ এনার্জি আমাদের দেখবেন যে বিভিন্ন ধরনের, যে আমাদের কিছুদিন আগে যে ভাইরাস যে আমাদের ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন ধরনের রোগ তৈরি করে দিল, এই যে করোনা ভাইরাস আমাদের ঘরবন্দি করে দিয়েছিল, কারণ এগুলো অ্যাকচুয়ালি কিন্তু সূর্যের তেজে, সূর্য রশ্মির তেজে এগুলো বিলুপ্ত হয়ে গেছিল বা ধ্বংস হয়ে যায়। তাই সূর্যের রশ্মি আপনার গৃহেও যদি সঠিকভাবে প্রবেশ না করতে পারে তাহলে সেই নির্দিষ্ট জায়গাটা, নির্দিষ্ট স্থানটা ড্যামেজ হয়ে যায়, কারণ ওই জায়গাতে অনেক কীট পতঙ্গ, বিভিন্ন ধরনের জার্ম সেগুলো সে বংশ বিস্তার করতে থাকে এবং ধীরে ধীরে সে কিন্তু কভার করে নেয়। তাই এই সময়টাও যেহেতু সূর্যের আলোটা বা সূর্যের রশ্মি পৃথিবীর বুকে আসবে না,
ওই নির্দিষ্ট স্থানগুলোতে, সেটা চন্দ্র সম্পূর্ণভাবে গার্ড করবে, তাই ওই নির্দিষ্ট স্থানগুলোতে কিন্তু নেগেটিভ এনার্জি ভরে যাবে। সেই জন্য খাওয়া দাওয়া বা আপনার যে কোনো জিনিস ওই নির্দিষ্ট সময়, যেটা হচ্ছে সূর্যগ্রহণ থাকবে 2:21 থেকে, এবং অর্থাৎ শুরু হবে 2:21 29 তারিখে দুপুরবেলা, এবং সমাপ্তি হবে 6:14, এবং এই গ্রহ স্থিতিকালটা বলছে 3 ঘন্টা 53 মিনিট, এবং গ্রহের যে মধ্যম সেই সময়টা 4:17। তাহলে এইগুলোই ইঙ্গিত করছে, এবং সেই জন্য এই নির্দিষ্ট দিনটা আপনারা যেটা করণীয় সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। শিবের মন্ত্র আপনি জপ করতে পারেন, করলে আপনার ক্ষেত্রে এই সমস্যা বা আপনার ক্ষেত্রে যদি কোনো কঠিন সমস্যাও আসে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং এই নির্দিষ্ট দিনটাও কিন্তু যেহেতু শনি ট্রানজিট করবে, এবং সেই শনি ট্রানজিট করেও কিন্তু মীন রাশিতে গিয়ে প্রবেশ করবে, তাহলে এখানেও কিন্তু একটা সমস্যার ইঙ্গিত রয়েছে। এবং এই মীন রাশিতে একই সঙ্গে 6টা গ্রহ অবস্থান করছে, এটাও কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ 6টা, যারা বিশেষ করে যারা মীন রাশি তাদের তো 6টা গ্রহ এক জায়গায় গিয়ে অবস্থান করবে। যারা অন্য রাশি, অর্থাৎ এখানে বিশেষ করে বলা হচ্ছে যে 5টা রাশি 5টা গ্রহ কিন্তু ওই রাশিতে গিয়ে অবস্থান করবে। এই সময়টা বলবো, যারা হনুমান চল্লিশা পাঠ করতে চান তাহলে তারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। যারা দক্ষিণাকালীর শরণাপন্ন হতে চান তাহলে তাদের বলবো দক্ষিণাকালীর যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র জপ করতে পারেন। আর তাছাড়া যারা শিবের অভিষেক করবেন বলে ভাবছেন, বা শিবের যে মহামন্ত্র রয়েছে সেই মন্ত্র জপ করতে পারেন। শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র সেটাও আপনি জপ করতে পারেন। অর্থাৎ আমি বলবো যে এই যে নির্দিষ্ট সময়কালটা রয়েছে 72 ঘন্টা, সেটা আপনারা নিজেরা সতর্ক থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি বিভিন্ন মন্ত্র পাঠের মাধ্যমে নিজেকে শোধন করার চেষ্টা করবেন, তাতে আপনি অনেক ভালো ফল পাবেন। গ্রহণ চলাকালীন আপনি কোনো রকমের নেশা ভানের মধ্যে যাবেন না, কারণ নেশা সেক্ষেত্রে রাহুর উৎপাত বেড়ে যাবে, আপনার জীবনের ক্ষতি নিয়ে আসবে। তাহলে এই জিনিসগুলো করবেন অবশ্যই। এবং তার সঙ্গে সঙ্গে আমি যেমন বললাম যে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, শিবের অভিষেক করতে পারেন, অর্থাৎ শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন, বা দক্ষিণাকালীর যে বীজ মন্ত্র সেটা জপ করতে পারেন। এগুলো কেন বললাম, এগুলোর সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে, কারণ ওই নির্দিষ্ট দিনে শনিদেবও কিন্তু সঞ্চার করবে, তাই সম্পূর্ণভাবে শনিদেবকেও শান্ত রাখতে পারবেন, এবং তার সঙ্গে সঙ্গে সূর্যদেবকেও কিন্তু আপনি শান্ত রাখতে পারবেন, এবং নেগেটিভ এনার্জিকে আপনি দূরে সরিয়ে দিতে পারবেন। এটাই করণীয়। আর এই নির্দিষ্ট তিথি অমাবস্যার শেষ লগ্ন এটা চলবে, তাই আগের দিন 28 তারিখ খুব শুভ সময়, এবং 28 তারিখে যখন অমাবস্যা লাগছে 7:31 অমাবস্যা লাগবে আগের দিন সন্ধ্যাবেলা। এবং সেক্ষেত্রে বলবো যে নিশি রাত্রের বিভিন্ন ধরনের সমস্যা, কঠিন থেকে কঠিনতম সমস্যার, সেগুলোর সমাধান করা সম্ভব হবে। কারণ এই যে তিথিটা, অর্থাৎ চতুর্দশী তিথি, অমাবস্যা তিথি, তারপরে গ্রহণ যোগ, এইটার যে সংলগ্ন কানেকশন, এবং এই যে 72 ঘন্টা সময়কাল, খুব পাওয়ারফুল কানেকশন। সেই জন্য 29 তারিখের ঠিক আগের দিন রাত্রের যে অমাবস্যা তিথি যথেষ্ট পাওয়ারফুল অমাবস্যা তিথি, সেটাকে কাজে লাগুন। কারণ এই অমাবস্যা তিথিতে আমার নিজ গৃহ মন্দিরে বিভিন্ন ধরনের গ্রহদোষ, মাঙ্গলিক বা অন্যান্য বিভিন্ন ধরনের যে গ্রহ প্রতিকার সেগুলো করা হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের প্রতিকার প্রতিবিধানও দেওয়া হবে। তাই যারা মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। সকলেই খুব ভালো থাকুন। নমস্কার।